আজকে আমরা একটু আলোচনা করবো, সেটা হচ্ছে ইন্টারভিউ অভিজ্ঞতা। অলরেডি আমাদের মাঝে পেয়েছে আমাদের একজন দাদা, সদ্য ইন্টারভিউ একাদশ দ্বাদশে দিয়েছেন এবং আজকেও রেজাল্ট, সেখানেও দাদা ডাক পেয়েছেন। তো তার মুখ থেকে আমরা একটু ইন্টারভিউ অভিজ্ঞতা শুনে নেব যে ওনাকে কি জিজ্ঞাসাবাদ করেছেন বা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছে, যেগুলো হয়তো আপনাদের কাছে আসবে। তো যাই হোক, আমরা চলুন আর কথা না বাড়িয়ে জিজ্ঞাসা করে নিই। তো দাদা, যাই হোক, বলুন দাদা, আপনার একাদশ দ্বাদশ ইন্টারভিউ কোথায় হয়েছিল? ইন্টারভিউটা আমার নর্দার্ন জোনে হয়েছে, মালদাতে। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম হাফে 17 জন ছিল, তার মধ্যে প্রথম দিকেই ছিল ইন্টারভিউ। তো ইন্টারভিউ মূলত প্রথমেই ঢুকে আমাদের পরিচয়টা, প্রথমে আলাপ পরিচয় সারার পর এমনি কোথায় কি করি, বর্তমানে কি করি, এইসব জিজ্ঞাসা করার পর ডেমো দিতে বলে। ডেমো দেওয়ার পর আমি 12-এর টপিক থেকেই ডেমো দিয়েছিলাম। ডেমোর পরে ডেমো থেকেই প্রশ্ন করেছিলেন ওনারা। ডেমো থেকে প্রশ্ন করার পর স্পেশাল পেপার থেকে প্রশ্ন করেছিলেন। তারপর একটু নিজ সম্পর্কে জানতে বলে ইন্টারভিউটা শেষ করেছিলেন। আর স্পেশাল পেপার থেকে, যেহেতু আমার নাটক স্পেশাল পেপার ছিল, নাটক থেকে বেশ কিছু প্রশ্ন আচ্ছা, করেছিলেন। এর মাঝে একটু থামিয়ে দিই। হুম। স্পেশাল পেপার নাট্য সাহিত্য, তাহলে নাট্য সাহিত্য থেকে কি ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিল? নাট্য সাহিত্য থেকে প্রশ্ন মূলত জিজ্ঞেস করেছিল যে আমি নাটক কি দেখেছি। তারপরে জিজ্ঞেস করেছে মঞ্চের নাম জানতে চেয়েছে। তারপরে শম্ভু মিত্র সম্পর্কে জানতে চেয়েছে। তারপরে জানতে চেয়েছে আরো নাটক থেকে মূলত এইগুলোই, বেশি প্রশ্ন করেনি নাটক থেকে আমাকে। তবে অন্যান্য যারা আমার আরো যারা ইন্টারভিউ ছিল তাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছে অন্যান্য স্পেশাল পেপার থেকে, ভালো ভালোই। তবে আমাকে দুটো প্রশ্নই মূলত করেছে। এই যে কিছু মঞ্চের নাম জানতে চেয়েছিল, আর নাদবতী অনবত বলে একটা নাটক আছে, ওই শব্দটার মানে জানতে চেয়েছিল। এই শ্যামলী মিত্রের নাটক। ও এই 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 দুটোই মূলত। তো এগুলোই মূলত আচ্ছা, এই নাটক। ডেমনস্ট্রেশনটা দিতে বলছিল, তখন কি পূর্ব পাঠ কিছু বা এরকম, নাকি না না সরাসরি না না পাঠে না না ঢুকতে না, বলছিলেন? মালদা যেটা ইন্টারভিউ হচ্ছে, এখানে কিন্তু ওই তারিখ লেখা বা যেভাবে ডেমো কল্পিতভাবে ছাত্রছাত্রী আছে ভেবে পড়ানো, এই বিষয়গুলো পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন। একদম সরাসরি পাঠে ঢুকতে বলছেন, যে সরাসরি ডেমো লেকচারের মতন একদম সরাসরি পাঠে ঢুকতে বলছেন। ওখানে কোনো ভনিতা চলছে না, একদম সরাসরি পাঠে। সেটা এবার উদাহরণ দিয়ে যেভাবে ঢুকবে সেটা তা মানে যে ইন্টারভিউয়ার আছে সে সে বলবে, কিন্তু সরাসরি পাঠ একদম। আচ্ছা দাদা, তুমি তাহলে কোন বিষয়ের উপরে পড়িয়েছিলে? আমি মূলত ওখানে আমি বিষয়টা চেঞ্জ করেছিলাম। আমি দ্বাদশ শ্রেণী যেহেতু ছিলাম, আমি মূলত ধ্বনি তত্ত্বটা ভালোভাবে দেখে গেছিলাম, আর নুন কবিতা দেখে গেছিলাম। তো ওখানে দেখছি তো সবাই ওই ধ্বনি তত্ত্ব, নুন কবিতা পড়ছে। তখন আমি পুরোনো সিলেবাসের যে রূপতত্ত্ব পাঠ আছে তাতে সমাস পাঠটা ছিল, ওই সমাস পাঠটাই মূলত ভালোভাবে পড়িয়েছিলাম এবং তারা প্রশংসাও করেছিল বাহ! সমাস পাঠটা থেকে, এবং সমাস পাঠটা থেকেই প্রশ্ন করেছিলেন ওনারা। আচ্ছা, তাহলে এইখানে যারা এই ভিডিওটি দেখছে বা কথাগুলো শুনছে, তাদের কি উপদেশ দিতে হবে যে যদি একই টাইপের টপিক সবাই পড়ায়, তাহলে তো সেই সময় মুহূর্তে কি চেঞ্জ হ্যাঁ। চেঞ্জ করার পরামর্শ দেবে? মানে দেখা গেল না যে সব- একই পড়ে যাচ্ছে সবাই, তাহলে তো একই গতানুগতিক নাম্বার পাওয়ার সম্ভাবনা, তাই তো? তাহলে না না, হ্যাঁ বলো। সেক্ষেত্রে হ্যাঁ, কটা তারা অন্তত ডেমো রেডি করে যাবে, এরকম? সমস্যাটা হচ্ছে যে টপিকগুলো নিজের কাছে সহজ মনে হচ্ছে, একটু দেখা যাচ্ছে যে ওই টপিকগুলোই সব ক্যান্ডিডেটরাই তৈরি করে যাচ্ছে। এবার যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিন্তু অনেক সময় বিরক্ত বোধ হচ্ছে এবং সরাসরি বলছেন এই টপিকটা বাদ দিয়ে অন্যটা পড়ান। তখন কিন্তু সমস্যায় পড়বে। যেমন এখানে 11-12-এ বেশিরভাগই কিন্তু নুন কবিতা পড়ে গেছিল। নুনটা বাদ দিয়ে সরাসরি বলছেন নুন কবিতা বাদ দিয়ে, মানে ডেমো দেওয়া শুরু করার আগেই বলে দিচ্ছে যে নুন কবিতা বাদ দিয়ে পড়ান, শুরু করার আগেই। তার মানে এক আর এক কথায় তারা হ্যাঁ, প্রচন্ডভাবে বিরক্ত হচ্ছেন। তো বিরক্ত সেক্ষেত্রে আমার মনে হচ্ছেন হয় ইউনিক এবং টপিকও হ্যাঁ, ভাবার উচিত, নাকি? ইউনিক টপিক। ইউনিক ইউনিক টপিক ভাবা উচিত। আর এমনি যদি দু তিনটা টপিক দেখেই যেতে হবে। আর যদি একই টপিক হচ্ছে তাহলে কিন্তু প্রশ্ন আরো বিভিন্ন ঘুরিয়ে অন্যান্য প্রশ্ন করছে, মানে জটিল থেকে জটিলতর দিকে প্রশ্ন করছেন। আমি দেখেছি সেদিন, কিন্তু আমি যেদিন ছিলাম ইন্টারভিউয়ে, তারা কিন্তু বেশিরভাগই ওই বাংলা ভাষার উদ্ভব, ধ্বনি এবং নুন, এই তিনটে পার্টেই ডেমো দিয়েছে এবং এই তিনটে পার্টেই অনেক অনেক প্রশ্ন করেছেন। এবং যারা কিন্তু এই তিনটা পার্ট দিয়ে অন্য টপিকে আলোচনা করেছে তারা কিন্তু প্রশংসা পেয়েছেন। যেমন অনেকে শিকার কবিতাটা পড়িয়েছেন 11-12-এ পুরনো, তারা কিন্তু প্রশংসা পেয়েছে। বা ভারতবর্ষ গল্প পড়িয়েছে, প্রশংসা পেয়েছে। আমি সমাজ পড়িয়েছি, আমাকেও নাম করেছে। এইভাবে যারা আলাদা আলাদা টপিক পড়েছে তারা কিন্তু ভালোই, ওখানে ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা কিন্তু খুশি হয়েছে এক কথায়।
আচ্ছা, তার মানে একটু ইউনিক জিনিসটা ওনারা চাইছেন যে গতানুগতিক যেন বিষয়গুলো ইউনিক উঠে না ইউনিক আসে বা একই বলতে যেন না পড়াই, তাই তো? ইউনিক বলতে মানে কোন টপিক পড়বে সেটা তো বোঝা যাচ্ছে না, মানে টানা যদি দু তিনটা টপিক দু তিনজন ইন্টারভিউয়ার যদি দিয়ে দিচ্ছে একই টপিক, তখন তারা একটু ইয়ে হচ্ছে। সবই ইউনিক হচ্ছে, সব টপিকই তো নতুনত্ব আছে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে 1 2 3 4 একই টপিক হয়ে গেল, হুম, হুম, তখন কিন্তু ওরাই যারা ইন্টারভিউ নিচ্ছেন তারাই কিন্তু চেঞ্জ করে দিতে বলছেন। এবার যারা বলবে না স্যার এটা পড়ে আসছি, সে দিতেই পারে, অসুবিধা নেই। তার মানে মূলত এটা কি বলতে হবে যে যারা ইন্টারভিউ দিতে যাবে তারা কি তাহলে একের অধিক মানে 2-3টে অন্তত টপিক দেখে যেতে পরামর্শ, তাই তো? একদমই মানে পরামর্শ বলতে মূলত কবিতা একটা, গল্প একটা, আর ব্যাকরণ পাঠ একটা, তিনটা টপিক একদম রেডি করতেই হবে। ওদের ঠিক নেই, কখন বলে দেবে যে নবম শ্রেণী থেকে ইন্টারভিউ দেন, এরকম আমার যেমন বন্ধু থেকে সরাসরি উল্লেখ করে দিয়েছেন। আমাদের নর্দানে কিছুই বলেনি, নর্দানে মূলত নিজের পছন্দেই টপিক দিয়েছেন। অনেককে বলেছেন যদিও এটা বাদ দিয়ে পড়াতে, কিন্তু অন্যান্য জনে বলেও দিয়েছে যে দ্বাদশ শ্রেণীর একটা পড়ুন বা একাদশ শ্রেণীর কোনো একটা বিষয় পড়ুন। তখন এবার যেহেতু 9 10-এর আসছে সামনে ইন্টারভিউ, সেক্ষেত্রে বলে দিতে পারে যে 9-এর কোনো একটা টপিক পড়ুন, উল্লেখ করে দেবে, বা 9-এর একটা কবিতা পড়ান, এভাবে উল্লেখ করে দিতে পারে। তাই সব দিকটাই গুছিয়ে রাখতে হবে। কবিতা একটা অন্তত, হুম, গদ্য থেকে একটা অন্তত, আর ইয়ে থেকে ব্যাকরণ ব্যাকরণ থেকে থেকে। অন্তত। আর আরো একটা বিষয়, স্পেশাল পেপার যেটা আছে সেই টপিক, যাতে যেই সাহিত্যের ইতিহাসে, যেমন নাটক, কারোর স্পেশাল পেপার, নাটক কি আছে সেই নাটকটা সম্পর্কে ধারণা রাখতে হবে। বলে দিতে পারে আপনার নাটক স্পেশাল পেপার ছিল, তো আপনি ওই কি নাটক আছে সেই টপিকে একটা পড়ান, এরকম বিষয় আচ্ছা, দাঁড়াচ্ছে। স্পেশাল পেপারে দেখবে নাকি গ্র্যাজুয়েশন লেভেল থেকেও তারা একটু দেখবে? না, মানে কি পরামর্শ দেবে? স্পেশাল পেপার সম্পর্কে ধারণা রাখতেই হচ্ছে। এবার স্পেশাল পেপার তো মূলত যেটা গদ্য সাহিত্য বা কথা সাহিত্য, সেখানে তো গল্প অনেক থাকছে, যেগুলো ভাষাতত্ত্বের পাঠ আলাদা পাচ্ছে। এবার স্পেশাল পেপার যেটা থাকছে, যেমন আমার ক্ষেত্রে নাটক ছিল স্পেশাল পেপার। হুম, এবার দেখা যাচ্ছে যে 9-এর নাটক আছে ধ্রুব বৃত্তান্ত, আর 10-এর নাটক আছে সিরাজউদ্দৌলা। তোরা বলে দিতে পারে যে আপনার নাটক স্পেশাল পেপার ছিল, তো 9 10-এ কি নাটক আছে সেই টপিক থেকে একটা ডেমো দিন, এই বিষয়টা বলতে চাইছি। আচ্ছা। হুম। তাহলে মোটামুটি ভালো একটু তার মানে পরিশ্রম সাধ্য যে কেউ যদি ভাবে যে আমি একটাই টপিক দিয়ে যাবো, না, মানে একটা, পড়ে যাবো তাহলে হ্যাঁ, চাপ হয়ে যাবে, তাই তো? চাপ মানে চাপ কিছু নেই, ওরা বলবে তখন এটা খারাপ একটা প্রভাব পড়তেই পারে যে ওদের পছন্দ মতন হচ্ছে না, নিজের পছন্দ দিচ্ছে। এবার নিজের পছন্দ বললে তখন সেই নাম্বারটাকে নিজে ভালোভাবে বলে আনতে হবে, এটাই। মানে পড়ে যেতে হবে, তিনটে ন্যূনতম টপিক পড়ে যেতেই হবে। হুম, মানে বেশ ভালো। তাহলে নতুন যারা এই হুম। ভিডিওটি দেখছেন বা শুনবেন তাদের হুম। কাছে একটাই দাদার হুম। পরামর্শ আমার যে আমার ডেমো ডেমো থেকেই প্রশ্ন করেছিল, যেমন আমাকে প্রশ্ন ডেমো থেকে বলেছে যে সমাস কয় প্রকার। আমি যেমন সমাসের প্রকার, প্রধান সমাস আছে, অপ্রধান সমাস আছে, সংস্কৃতের সমাস আছে, এইভাবে যখন ভাঙে বলতে যাচ্ছি, তখন কিন্তু ওরা বলছে না আপনি সমাস কয় প্রকার সরাসরি বলুন। তো ওটাকে উত্তর ঠিকভাবে করতে হবে, তারপরে আমাকে জানতে চাইছে, তখন তারপরে বলছে যে বাংলায় কয় প্রকার, এইভাবে। তো তারপরে ওনারা জানতে চাইছে, মানে প্রশ্নের উত্তর বলার প্রেক্ষিতে অন্য প্রশ্ন হচ্ছে। আমি যখন বললাম তখন 6 প্রকার বলার পর অন্য একটা সমাস নাম, যেমন বলতে চাইছে যে ওরা বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দেন। যেমন আমি পীতাম্বর বা এই বিনা পানি উদাহরণ দিয়েছিলাম, তো বিনা পানির মানে কি, এইরকম। তারপরে আপনি কোন ক্লাস নিন, একাদশ শ্রেণীর কোন বিষয়টা নিন। আমি আমি একটা বিষয় বললাম, যেমন আমি ভাষা পাঠ বলেছিলাম মূলত, তখন বলছে ভাষা পাঠ ছাড়া আপনি অন্য কি নেন। তখন আমি গল্প বা নাটকগুলাতে কি গল্প পড়ান, মানে যেটা বলতে চাইছি তার প্রেক্ষিতে প্রশ্নগুলো আসছে। গল্প যখন বললাম যে যেমন গল্প আছে পুঁই মাছা নতুন সিলেবাসে, হলুদ পোড়া, তো হলুদ পোড়া গল্পের লেখককে। তো যখনই মানিক বন্দ্যোপাধ্যায় বলতে চাই, বলছি, তখন বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আর কি পড়েছেন। যখনই পুতুল নাচের রীতি কথা বললাম, তখন বলছে ভালো করে বলেন নামটা। এবার পুতুল নাচের রীতি কথা বলাতে ওটা কি জাতীয় উপন্যাস, হুম, তখন এইভাবে প্রশ্নগুলো আসছে, এবং প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে উত্তর দিয়েছি। ওরা যখন আমাকে আর থামাতে পারলো না, তখন স্পেশাল পেপার থেকে প্রশ্ন করেছিল। তো স্পেশাল পেপার থেকে একটা প্রশ্ন আমি পারিনি, ওই নাথবতী অনাথবধ যেটা আছে নাটক, তার হুম। অর্থটা জানতে চেয়েছিল। আমি বলেছিলাম যে স্যার এই নাটকটা সম্পর্কে ধারণা নেই, তখন বলেছিল আচ্ছা ঠিক আছে। বাকি সুন্দরভাবে হয়েছিল এবং ডেমোতে নামও করেছিলেন ওনারা। যাক, তো খুব ভালো। এইভাবে, হ্যাঁ, এইভাবে প্রত্যেকের ইন্টারভিউ নিচ্ছে। দেখলাম আমরা আমাদের যাদের আমাদের সামনে যারা ইন্টারভিউ দিয়েছিল, তারা এইভাবেই প্রত্যেকটা ইন্টারভিউ নিয়েছে। মূলত নর্দার্ন মালদা জোনে বা অন্যান্য জোনেও মূলত দেখতে চাইছে ডেমনস্ট্রেশনটা ঠিকঠাক বলছে কিনা, আর সেখান থেকেই প্রশ্নটা করছে। তাহলে যারা এই ভিডিও দেখছে তাদেরকে
কোনটা পরামর্শ? যে ডেমোটার উপরেই অনেকটা নির্ভর হ্যাঁ, করছে, তাই তো? মানে ডেমো থেকেই তো প্রশ্নগুলো করছে বেশিরভাগ, যে যেটা পড়াচ্ছে তার একদম থেকে, তাই তো? একদমই, যেহেতু ওটা 11-12 এর পার্ট ছিল, তার জন্য স্পেশাল পেপারটা থেকে প্রশ্ন আসছে। এটা যেহেতু 9-10 পার্ট, আমার মনে হুম, হয় না স্পেশাল পেপার থেকে সবকেই প্রশ্ন করবে। তবে এমএ যেহেতু এখন প্রত্যেকেই ভালো ভালো যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট সবাই, তার জন্য স্পেশাল পেপারটা দেখে যাওয়া উচিত। মানে তিনটে জিনিস দেখা ভালো: ডেমোটা এক রেডি তৈরি করা, আর ওই ডেমো যেটাই তৈরি করছে সেটা একদম ভালোভাবে আনুষঙ্গিক যত প্রশ্ন আছে সব দেখে যাওয়া, আর তার সঙ্গে স্পেশাল পেপারটা একটু ভালোভাবে দেখে যাওয়া। আর বাকি সাম্প্রতিক ঘটনাবলী তো থাকছেই। হুম, যদিও হুম। 11-12 কোনো বোর্ডে 5টা জোনে কোথাও কিন্তু প্রশ্ন করেনি সাম্প্রতিক ঘটনাবলী থেকে, বা বিএড এর যে মাইক্রো টিচিং, মিনি টিচিং বা এই টিএলএম এইসব বিষয় সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আসেনি কোথাও। শুধুমাত্র ওই তিনটে বিষয় থেকেই প্রশ্ন আসছে। তো এবার আচ্ছা। 11-12 তো এটা হয়েছে। এবার 9-10 এখন নতুন ভাবে কি করবে সেটা তো জানা মুশকিল। কিন্তু এই তিনটা বিষয় তো থাকছে, তার সঙ্গে ওগুলো দেখতে হবে। এখন বলা যায় না বিএড থেকেও প্রশ্ন করতে পারে। বেসিক নলেজ গুলো খুব হুম, হুম, হুম। গভীরভাবে দেখার দরকার নেই। নর্মাল যেগুলো আছে, মিনি আচ্ছা, টিচিং, মাইক্রো এর টিচিং। মাঝে একটা প্রশ্ন। যখন এর আগে পূর্বে যখন 2016 সালে ইন্টারভিউ দিয়েছিলে নবম হ্যাঁ, হ্যাঁ, দশমী, হ্যাঁ, তো তো সেক্ষেত্রে নবম দশমী যখন চাকরিটা করতে, হ্যাঁ, যে হ্যাঁ, চাকরি হ্যাঁ, মানে যেটা ইন্টারভিউর জন্য তুমি চাকরি পেয়েছিলে, হ্যাঁ, হ্যাঁ, একদম সেক্ষেত্রে কি একদম। কোনো সেক্ষেত্রে কোনো কি এই বিএড থেকে কোনো প্রশ্ন করেছিল? তখন আমি কিন্তু কলকাতার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। আমি তো কলকাতাতে পড়াশোনা, তো হুম, হুম। কলকাতার জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। বিএড থেকেও তখন প্রশ্ন করেনি, তবে বন্ধু সার্কেল কনফ্লিক্ট করেছিল অন্যান্য জনে। আমাকে তখনও কিন্তু সেই সময়তেও স্পেশাল পেপার থেকে প্রশ্ন করেনি। ওই স্পেশাল পেপার কি ছিল জানতে চেয়েছিল, সেই প্রেক্ষিতে এই নবম দশম কি নাটক আছে, যেহেতু নাটক, কি জানতে চেয়েছিল এটা। আর তখন কিন্তু আমাকে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন করেছিল। এই এই যেটা সাহিত্যিক মহাকাব্য, এই যে বিষয়গুলো বর্তমান সাহিত্যিক মহাকাব্য কারা লিখছেন বা আগে লিখেছেন যারা, এই বিষয়গুলো ডেমো তখন দিতে বলেনি। হ্যাঁ, আর তখন তো অন্যান্য। ডেমোটা ছিল না যদিও। হ্যাঁ, যদিও সেই সময় আমি ইন্টারভিউ দিয়েছিলাম, হ্যাঁ, একাদশ আচ্ছা। দ্বাদশে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে ওখানে আমারও অভিজ্ঞতা এখানে বলে রাখি যারা শুনছেন, হুম, তো ওখানেও হুম। কিন্তু কোনো বিএড থেকে প্রশ্ন কিন্তু হয়নি। এগুলো সচরাচর প্রাইমারি লেভেলেই প্রশ্নগুলো হয় বিএড, ডিএড এসব জায়গা হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। সচরাচর ওই জায়গাটা স্টুডেন্ট যারা ইন্টারভিউ দেবেন তাদের কাছে বলা, এই হুম, জায়গাটা অতটা জোর না দিয়ে হুম, সাহিত্যের হুম, ইতিহাস নবম দশমের ক্ষেত্রে সাহিত্যের ইতিহাসটাকে বেশি, বেশি ধরে। আর হ্যাঁ, হুম, স্পেশাল পেপারটা অবশ্যই জিজ্ঞাসাবাদ করেন। তার সঙ্গে, হুম। সঙ্গে আপনার কি স্পেশাল পেপার ছিল সেটা জিজ্ঞাসা করেন। আর হ্যাঁ, বইগুলো হয়তো ২-১ টা জিজ্ঞেস করেন। বেশি একদম কিন্তু একদম। হ্যাঁ। এবার কিন্তু যেটা হবে, তার মানে হুম, আ তোমার কথা অনুযায়ী তুমিই বলছি। হুম, তোমার হুম, কথা হুম। অনুযায়ী ডেমোটাকে খুব গুরুত্বপূর্ণ, আর নবম দশমে যারা অবশ্যই ৩ টে ডেমো দিতে হবে, তাই তো? একটা হচ্ছে হ্যাঁ, মানে ৩ হ্যাঁ, টে হ্যাঁ, রেডি হ্যাঁ। করতে হবে। একদম একদম। ব্যাকরণ, গল্প এবং হুম। কবিতা। হ্যাঁ, বা কেউ যদি গল্প করে, মানে আমি বলতে চাইছি নবম শ্রেণীর একটা ডেমো যেমন থাকে, দশম শ্রেণীরও একটা যেন ডেমো থাকে, সে যেখান থেকেই থাক। ওরা আচ্ছা। উল্লেখ করে দিতে পারে যে দশম শ্রেণীর কিছু একটা বিষয় পড়ান। তো তখন হয়তো নাও বলতে পারে, তাহলে হিসাব মতন যারা বেশি ডেমো রেডি করতে পারবে, তারা হয়তো নবম শ্রেণীর একটা গল্প করলো, একটা কবিতা করলো। দশম শ্রেণীর একটা গল্প করলো, কবিতা করলো, তোমার এটা কবিতা পড়লো, আর ব্যাকরণের যে কোনো পাঠ পড়ালো। 5টা ডেমো রেডি করতে পারলে সব থেকে সেফ ভালো জোনে হয়। থাকবে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু যদি ভাবে যে আমি একটা কবিতাই করলাম, তাহলে কবিতা একটাই যেমন দশম শ্রেণীতে করে গেল, হঠাৎ করে বললো যে নবম শ্রেণীর কবিতা পড়ান, তখন কিন্তু ইতস্ততই পড়ে যাবে রেডি করে না থাকলে। হুম, 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 হুম। এই হচ্ছে বিষয়। তো টোটাল 5টা ডেমো রেডি করে রাখতে পারলে খুবই ভালো। নবম শ্রেণীর হচ্ছে গল্প, কবিতা, আর দশম শ্রেণীর গল্প, কবিতা, আর ব্যাকরণের কোনো একটা টপিক, এইটা। আর যদি তারও কম ভাবে করবো তাহলে 3টে করতেই হবে: নবম শ্রেণীর কোনো একটা, দশম শ্রেণীর কোনো একটা, আর হচ্ছে একটা ব্যাকরণ। ব্যাকরণের পার্ট। হ্যাঁ, এই তিনটে ডেমো রেডি করলেই যথেষ্ট। যাক। আশা করি সময় পাবে অনেকটাই। এই ইন্টারভিউ প্রক্রিয়া হতে হতে জানুয়ারি মাস লাগবে। কারণ এই মাসে ইন্টারভিউ হবে না, ভেরিফিকেশনটা চলবে ডিসেম্বরে। ওই জানুয়ারি সময় আছে, রেডি হয়ে যাবে। আর অনেক দিন থেকেই পড়াচ্ছে সব, যেহেতু একই সিলেবাস অনেক দিন থেকে আছে, হুম, প্রত্যেকটা হুম। টপিক পড়া আছে, পেরে যাবে সব। তো যাই হোক, হ্যাঁ, খুবই হ্যাঁ। ভালো লাগলো এবং মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য না, না, ধন্যবাদ। ঠিক আছে, ভালো। ছেলেমেয়েরা সবাই চাকরি পাও, আমরাও একটা বিপদের মধ্যে আছি। অন্যায়ভাবে এই বিষয়টা হয়েছে, তো আমরাও সব ভালোভাবে, অনেকেই আমাদের আমাদের স্কুলের অনেকেই ডাক পায়নি, আবার অনেকে পেয়েছে। অনেকেই ইন সার্ভিস ডাক পায়নি। আজকে রেজাল্ট বেরিয়েছে, আমাদের হুম, হুম। স্কুলে অনেক টিচার আছে। আমি এখন পর্যন্ত 5 জন ডাক পাইনি আমাদের স্কুলের। আচ্ছা, সেটা হ্যাঁ, সত্যিই হ্যাঁ, বেদনাদায়ক। বেদনাদায়ক। এদের কি করবে জানি না, এরা তো অন্যায়ভাবে চাকরিটা চলে যাওয়ার পরও ডাক পাচ্ছে না। এদিকে ফ্রেশাররাও অনেক ভালো মার্কস পেয়েও ডাক পাচ্ছে না, এটাও একটা বেদনাদায়ক। হুম, তো হুম, এখন হুম। কি করা যাবে, সবই এখন সরকারের
সিদ্ধান্তের উপরে চলতে হচ্ছে আমাদের, কেউ কিছু টোটাল করতে মানে পারছে দুই না। পক্ষই মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? ক্ষতিগ্রস্ত, হুম। ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক এখন হুম, এই বিষয়টা সত্যি যাই হোক পরিস্থিতি যেদিকে হ্যাঁ, যাবে কোর্ট এখন টোটালটা তো কোর্টের উপর নির্ভর একদম, করছে। একদম, হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক এটা নিয়ে। আর তবে সামনে ইন্টারভিউ যদি হচ্ছে, ইন্টারভিউটা ভালো করে দেওয়ার কর্তব্য দিতে হবে। তারপর তো ওটা ভাগ্য, কপালে কি আছে কেউ জানে না। ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। হুম, হুম, তো হুম। সামনে যেটা আছে সেটার জন্য এখন যারা ডাক পেল তাদের শুভেচ্ছা এবং ভালো ইন্টারভিউ হোক, এটা মন প্রাণে চাইবো। তো যাই হ্যাঁ, হোক আপনারা ইন্টারভিউর অভিজ্ঞতা শুনলেন। আশা করি আপনাদের অনেকটাই হেল্প হলো। তো আপনারা এইভাবেই এই যে পদ্ধতিগুলো দাদা বললেন সেগুলো আপনারা ফলো করুন। আশা করি আপনাদের জন্য ইন্টারভিউটা খুবই ভালো হবে। তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।